রুক্ষ শুষ্ক ভূখণ্ডের উপর সবুজের ছোপযুক্ত এক পাহাড়ি শীতল মরুভূমি, মনোমুগ্ধকর উপত্যকা, বায়ুবাহিত ভূপ্রাকৃতিক দৃশ্য এবং শান্ত গ্রাম, এই হলো স্পিতি, যার আক্ষরিক অর্থ মধ্যবর্তী ভূমি। ভৌগোলিক অবস্থানের কারণে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব এবং এই অঞ্চলের সুস্পষ্ট সাংস্কৃতিক সাদৃশ্য এই উপত্যকায় সঞ্চারিত হয়েছে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনে ধর্মের যে একটি প্রধান ভূমিকা রয়েছে তার প্রমাণ মেলে অসংখ্য মনাস্ট্রি, চর্তেন ও বাতাসে অবিরাম উড়তে থাকা প্রার্থনা পতাকায়। এতদিন ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই উপত্যকায় পর্যটন দ্রুত গতি পেয়েছে। এর কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ান হ্রদ এবং হাজার বছরের পুরনো মঠের প্রার্থনায় পুষ্ট রুক্ষ উচ্চভূমি। এখানকার সৌন্দর্য পর্যটকদের এমনভাবে জড়িয়ে ধরে যে তারা আত্মিকভাবে আপ্লুত হলেও কখনো তৃপ্ত হয় না। স্পিতির আকর্ষণ এমনই। কমিকের সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গ্রামের দিকে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তায় উঠুন, অথবা চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা বন্ধুর ভূখণ্ডের কোনো সরু পথে চলুন। সরাসরি অনুভব করুন নির্জনতা ও আধ্যাত্মিকতার অদম্য ভূমি। এই স্পিতি ভ্যালিতে পৌঁছবেন কিভাবে? দেশের যে কোনো প্রান্ত থেকে বিমানে অথবা ট্রেনে করে চলে আসুন দিল্লি অথবা চণ্ডীগড়। সেখান থেকে সড়ক পথে পৌঁছতে হবে সিমলা বা মানালি। এবার এখান থেকে শুরু হবে হিমাচলের এই পথে যাত্রা। যদি ট্রেনে আসেন তাহলে কালকা পর্যন্ত ট্রেনে চলে আসতে পারেন। সেখান থেকে টয় ট্রেনে সিমলা, সেখান থেকে যাত্রা শুরু করতে পারেন। স্পিতিতে পৌঁছনোর দুটি পথ, একটি সিমলা কিন্নর কাজা হয়ে এবং অপরটি মানালি থেকে কাজা হয়ে। সিমলা থেকে যাওয়ার রাস্তাটি সারা বছরই খোলা থাকে এবং এই পথে ধীরে ধীরে উচ্চতা বাড়তে থাকে, তাই উচ্চতাজনিত সমস্যা কম হয়। আর দ্বিতীয় পথটিতে অর্থাৎ মানালি থেকে যেতে গেলে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটি খোলা থাকে। বছরের বাকি সময় বরফজনিত কারণে রাস্তা বন্ধ থাকে। এখানে কোন সময় যাবেন? সবথেকে ভালো সময় হলো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যদি যান তাহলে সিমলা থেকে কাজা পর্যন্ত যেতে পারবেন এবং চারিদিক বরফে ঢাকা দেখবেন। এই সময় তাপমাত্রা অনেক কম থাকে, তাই ঠান্ডা সহ্য করতে না পারলে না যাওয়াই ভালো। এই ভিডিওতে স্পিতি ট্যুরের সমগ্র বর্ণনা দিলাম, যাতে এটা দেখে ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। আর প্রতিটি স্থানের ডিটেল ভিডিও আসবে ছোট ছোট পর্বে। চলুন তবে আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আজ 30শে মে 2026। আমরা কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে এসেছি চণ্ডীগড়। সেখান থেকে গাড়িতে পৌঁছলাম সিমলা। আমরা নিজেরাই প্ল্যান করে এসেছি, কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য ছাড়াই। আর গাড়ি বুক করেছি পূর্ব পরিচিত এক ব্যক্তির সাহায্যে। ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সিমলায় পৌঁছে হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে নিন, তারপর বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন সিমলার কালীবাড়ি। কালীবাড়িতে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আজ লাঞ্চ ও ডিনার এখান থেকেও করতে পারেন। তারপর চলে আসুন ম্যালে, বিকেলটা ম্যালে কাটান, তারপর হোটেলে ফিরুন। আজ তাড়াতাড়ি ডিনার সেরে বিশ্রাম। আর যদি সিমলায় এক রাত্রি থাকতে না চান তাহলে সিমলা থেকে আরও খানিকটা এগিয়ে থাকতে পারেন নারকান্ডাতে। আজ দ্বিতীয় দিনে যাত্রা শুরু হচ্ছে সিমলা বা নারকান্ডা থেকে। পৌঁছতে হবে সিমলা থেকে 162 কিলোমিটার দূরে সারাহানে। পথে দেখে নেব গ্রিন ভ্যালি, কুফরি, ফাগু, হাটু পিক, হাটু মাতার মন্দির, তানিজুব্বার লেক, আর পাহাড়ি পথের সৌন্দর্য তো আছেই। আজ রাত্রিবাস সারাহানে। আজ তৃতীয় দিন, যাত্রা শুরু হবে সারাহান থেকে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন 51 পীঠের একটি পীঠ ভীমাকালী মন্দির।
এরপর দেখে নিন রক টানেল। এটি সাংলা উপত্যকার দিকে যাওয়ার প্রধান প্রবেশদ্বার। কিন্নর উপত্যকার শুরুতে পাহাড়ের গা কেটে এই সুড়ঙ্গের মতো পথটি তৈরি করা হয়েছে। এরপর দেখে নিন কিন্নর জেলায় শতদ্রু অর্থাৎ সুতলেজ ও বাসপা নদীর সঙ্গমস্থলে অবস্থিত করছম ড্যাম। এটি 1091 মেগাওয়াটের একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এরপর বাসপা নদীকে সঙ্গে করে এগিয়ে চলুন সাংলার দিকে। এবার দেখা গেল এই রকম রাস্তা, যেটা এতদিন ছবিতে দেখেছি। স্পিতির পথে এই রকম রাস্তা আমরা অনেক জায়গাতেই পাবো। এরপর সাংলা পৌঁছে হোটেলে চেক ইন করে নিন, লাঞ্চ সারুন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম ছিটকুলের উদ্দেশ্যে। ছিটকুল 11,320 ফুট উচ্চতায় অবস্থিত, আর সাংলা থেকে ছিটকুলের দূরত্ব প্রায় 23 থেকে 24 কিলোমিটার। এই পথে সঙ্গী হবে বাসপা নদী, যেটা চীন থেকে ভারতে প্রবাহিত হয়েছে এবং সতলুজ নদীর সাথে মিশেছে। সাংলায় না থেকে অনেকে ছিটকুলেও রাত্রিবাস করে। সেক্ষেত্রে পায়ে হেঁটে গ্রামটি ঘুরে দেখার সুবিধা রয়েছে। বাসপা নদীর ধারে থাকার জন্য প্রচুর ক্যাম্পেরও ব্যবস্থা আছে। সাংলা থেকে ছিটকুলে যাবার রাস্তা যেমন খারাপ, প্রাকৃতিক সৌন্দর্য তেমনই সুন্দর। এখান থেকে তিব্বতের দূরত্ব অনেকটাই, তবে এই পর্যন্তই পর্যটকদের যেতে দেওয়ার অনুমতি আছে। রয়েছে সামনে ভারতীয় সেনার পাহারা। এটা হলো ছিটকুলের লাস্ট ক্যাফে। বাসপা নদীর ধারে বেশ খানিকটা সময় কাটিয়ে এখানকার অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে আসুন সাংলায়। আজ রাত্রিবাস সাংলাতে। আজ চতুর্থ দিন। আজ যাত্রা শুরু হবে সাংলা বা ছিটকুল থেকে কলপার দিকে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। এই পথের দূরত্ব 61.2 কিলোমিটার। যদিও দূরত্ব বেশি নয়, কিন্তু পাহাড়ি রাস্তা তো। এই পথে যেতে প্রথমে দেখে নেব কামরু ফোর্ট। কামরু ফোর্টে যাওয়ার রাস্তাটা ভীষণই সরু, পাশাপাশি দুটি গাড়ি এসে গেলে খুবই অসুবিধা হয়। এই রাস্তায় যেতে হবে ফোর্টে। এই পর্যন্ত গাড়ির লাইন রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে কামরু ফোর্ট দেখা যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন গাড়ির লাইন একটুও সরল না, তখন আমরা ফোর্ট আর দেখতে যাইনি। খানিকটা এগিয়ে এসে রাস্তায় কাজ চলার কারণে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আবার শুরু হলো যাত্রা। কলপায় যেতে সাংলা থেকে আবার আসতে হবে করছম ড্যাম পর্যন্ত। এরপর করছম ব্রিজ পেরিয়ে ডান হাতে করছমকে রেখে এগিয়ে যাব কলপার দিকে। এই পথে আমাদের সঙ্গী হবে সতলুজ বা শতদ্রু নদী। যত কলপার দিকে এগোচ্ছি ততই তুষারাবৃত কিন্নর কৈলাস পর্বত শ্রেণীগুলি চোখের সামনে ফুটে উঠছে। ক্রমশ পাইন গাছের ছায়াঘেরা রাস্তা ও গাছের ফাঁক দিয়ে কিন্নর কৈলাসের বরফাবৃত চূড়াগুলি উপভোগ করতে করতে পৌঁছে যান কলপার হোটেলে। সমগ্র কল্পা থেকেই কৈলাস পর্বতের পবিত্র শিবলিঙ্গ শিলাটিও দেখা যায়, যা দিনের বিভিন্ন সময়ে তার রং পরিবর্তন করে। হোটেলে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন।
কল্পা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে সুইসাইড পয়েন্ট। এটি কল্পা এবং রোগী গ্রামের সংযোগকারী রাস্তার উপরে অবস্থিত। এই যাত্রাপথে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আকর্ষণীয় আপেল বাগান। এই হলো সুইসাইড পয়েন্ট, যেটা 2960 মিটার উচ্চতায় অবস্থিত। এই রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক। পাশেই রয়েছে খাড়া ঢাল, আর এক পাশে রয়েছে উঁচু পাহাড়। তবে মূল জায়গাটি বিপদ এড়ানোর জন্য রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন এটাকে সুইসাইড পয়েন্ট বলে তা এই জায়গার ছবিটা দেখলেই বোঝা যায়। এখানে পর্বতের ঢালটা ঠিক কতটা খাড়া একবার দেখুন। তবে এখান থেকে চারপাশে পর্বতের দৃশ্য অসাধারণ। আর একটু এগিয়েই চলে এসেছি আমরা রোগী গ্রামে। এখানেও রয়েছে প্রচুর আপেল গাছ এবং প্রত্যেকটা গাছেই ছোট ছোট আপেল ধরে রয়েছে। এই হলো রোগী গ্রামের শেষ বাড়ি। আর এখান থেকে চারপাশের দৃশ্যটা ঠিক এই রকম। এখানকার মানুষজন খুব মিশুকে। রোগী গ্রাম দেখে চিনি গ্রামের মধ্যে দিয়ে ফিরে আসুন কল্পায়। আজ রাত্রিবাস কল্পায়। আজ আমাদের ট্যুরের পঞ্চম দিন। সকাল সকাল উঠে পড়ুন। আকাশ পরিষ্কার থাকলে একটি সুন্দর সূর্যোদয় দেখে দিনটা শুরু করুন। আজ যেতে হবে 12,014 ফুট উচ্চতায় নাকোতে। এই সবুজ পাইনের ছায়া ঘেরা রাস্তাকে বিদায় জানিয়ে এবার ক্রমশ আমরা এগিয়ে যাব রুক্ষ পার্বত্য পথের দিকে। এই পথে বেশ কয়েকটি ছোট ছোট সুন্দর গ্রাম দেখতে দেখতে এসে পৌঁছলাম খোয়াব সঙ্গমে। হিমাচল প্রদেশের কিন্নর ও স্পিতি উপত্যকার সংযোগস্থলে এটি অবস্থিত। দুপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী, আর সেই পাহাড়ের গা কেটে তৈরি হয়েছে কালো মসৃণ রাস্তা। জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 থেকে 2800 মিটার উঁচুতে অবস্থিত। তিব্বত থেকে বয়ে আসা ঘোলাটে রঙের শতদ্রু বা সতলুজ নদী এই জায়গায় স্পিতি নদীর সাথে মিশেছে। ওই নীল রঙের যে নদীটি দেখা যাচ্ছে ওটাই স্পিতি নদী। শতদ্রু নদীর উপর অবস্থিত খোয়াব ব্রিজ পেরিয়ে স্পিতি নদীকে সঙ্গে নিয়ে এবার আমাদের হবে এগিয়ে চলা। যত এগোচ্ছি তত পাহাড়ের রূপগুলো যেন বদলে বদলে যাচ্ছে। এই রুক্ষ শুষ্ক পথে চলতে চলতে মাঝে মাঝে সবুজের ছোপ যেখানে দেখা যাচ্ছে সেখানেই রয়েছে ছোট ছোট গ্রাম। এই সুন্দর পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম নাকো গ্রামে। নাকোতে পৌঁছে লাঞ্চ করে দেখে নিন নাকো মনাস্ট্রি ও নাকো লেক। এই মনাস্ট্রি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই নাকো লেকের সৌন্দর্য অসাধারণ। আজ নাকোতে রাত্রিবাস করতে পারেন, অথবা নাকো দেখে চলে যান টাবোতে, ওখানে রাত্রিবাস করুন। সময় থাকলে এক রাত নাকো ও এক রাত টাবোতে থাকুন। আমরা আজ থাকবো নাকোতে। আজ ষষ্ঠ দিন। নাকো থেকে যাব 10,760 ফুট উঁচুতে অবস্থিত টাবোতে। এই জায়গা থেকে তিব্বতের দূরত্ব মাত্র 55 কিলোমিটার। প্রতিদিন পাহাড়গুলোর চেহারা পাল্টে পাল্টে যাচ্ছে। মনে হচ্ছে যেন চোখের সামনে ভূগোল বইয়ের পাতা খোলা। চলে এসেছি আমরা শীতল মরুভূমিতে, তাই এখানে কিছু সতর্কতা মেনে চলা উচিত। প্রচুর জল খেতে হবে, ধীরে ধীরে চলাফেরা করতে হবে, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট হলে বিশ্রাম নিতে হবে, হঠাৎ দৌড়দৌড়ি করবেন না।
আর সঙ্গে রাখুন কোকা-30 কর্পূর ও ওআরএস। নাকো থেকে টাবো যাওয়ার পথে দেখে নেওয়া যায় গিউ মনাস্ট্রি। আমরা এখন সেই দিকেই চলেছি। যেতে যেতে এইখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য। এই যে নদীটিকে দেখা যাচ্ছে, এটা হলো গিউ গ্রাম থেকে আসা গিউ নদী, যেটি গিয়ে স্পিতি নদীর সাথে মিশেছে। এসে গেছি আমরা গিউ গ্রামে। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে ছোট্ট একটি মনাস্ট্রি। এই মনাস্ট্রির পাশেই আছে 500 বছরেরও বেশি পুরনো প্রাকৃতিকভাবে সংরক্ষিত মমি। নাকো থেকে টাবো যাওয়ার পথটা কি যে সুন্দর, চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা অসম্ভব। টাবো পৌঁছে হোটেলে চেক ইন করে নিন, কিছু খাওয়া দাওয়া করুন, তারপর খানিক রেস্ট নিয়ে চলে যান মনাস্ট্রি দেখতে। এই টাবো মনাস্ট্রি হিমালয়ের প্রাচীনতম সক্রিয় বৌদ্ধ মঠ। 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি। একে তার অসামান্য প্রাচীর চিত্র ও ভাস্কর্যের জন্য প্রায়ই হিমালয়ের অজন্তা বলা হয়। এই মনাস্ট্রি মূলত কাদামাটি, রোদে শুকানো মাটির ইট এবং কাঠ দিয়ে তৈরি। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে মাঝখানে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ থাকে। মনাস্ট্রি দেখে ফিরে আসুন হোটেলে। আজ রাত্রিবাস টাবোতে। আজ আমাদের স্পিতি ট্রিপের 7ম দিন। আজ টাবো থেকে যাত্রা শুরু হবে এবং আমরা পৌঁছব 12,000 ফুট উচ্চতায় কাজাতে। টাবো থেকে কাজার দূরত্ব 48.1 কিলোমিটার। স্পিতি উপত্যকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ধনকর মনাস্ট্রি। আর এই পথে যেতে দেখতে পাবো এই রকম ভূমিরূপ, যা বায়ুপ্রবাহ এবং বরফের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। একে মুনল্যান্ড বলা হয়। ওই দূরে পাহাড়ের খাঁজে দেখা যাচ্ছে ধনকর মনাস্ট্রি। আর মনাস্ট্রির নিচে রয়েছে ধনকর গ্রাম। এখানে ধনকর নতুন মনাস্ট্রির পাশ দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার খাড়া পাহাড়ি পথে ট্রেক করে পৌঁছানো যায় ধনকর লেক। এই হলো নতুন মনাস্ট্রি। সময় থাকলে এবং শারীরিকভাবে সক্ষম হলে ধনকর লেকের ট্রেকটা করতে পারেন। পুরনো ধনকর মনাস্ট্রির ওপর থেকে সম্পূর্ণ স্পিতি উপত্যকাটা দেখা যায়। আর এখান থেকেই দেখা যায় স্পিতি আর পিন নদীর মিলনস্থল। এই পথে রয়েছে বিখ্যাত লিংটি ওয়াটারফলস, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত। শীতকালে এটি সম্পূর্ণ বরফ জমে যায়। আমাদের হাতে যেহেতু সময় আছে, তাই আমরা যাচ্ছি পিন ভ্যালি। পিন ভ্যালি দেখে যাব কাজা। পিন নদী আর উঁচু উঁচু পাহাড়কে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি। চাইলে পিন ভ্যালিতে 1 রাত থাকতেও পারেন। এখানে আছে মুদ গ্রাম। পিন ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখে এবং পিন নদীর সাথে খানিকটা সময় কাটিয়ে আমরা গেলাম কাজার দিকে। আর এই পথে যেতে এরকম সুন্দর ভূমিরূপ আমাদের এখন সব সময়ের সঙ্গী।
এখানে দিনের বেলা রোদ উঠলে বেশ গরম লাগে ঠিকই, কিন্তু সন্ধ্যের পর প্রচণ্ড ঠান্ডা, তাই সঙ্গে রাখবে গরম জামা, গ্লাভস, মোজা, সানগ্লাস, টুপি, সানস্ক্রিন, পাওয়ার ব্যাংক, টর্চ, আধার কার্ড বা ভোটার কার্ড। প্রকৃতির অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কাজা। কাজাতে পৌঁছে হোটেলে চেক ইন করে নিন। হোটেলে আসার পরই এই ঠান্ডা মরুভূমিতে এই রকম একটা বালির ঝড়ের সাক্ষী হলাম। আজ রাত্রিবাস কাজায়। আজ আমাদের স্পিতি ট্যুরের ৮ম দিন। আজ সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমরা আজকে অনেকগুলো সাইট সিন করে পৌঁছবো লোসারে, যেটা ১৩,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত, ভারত চীন সীমান্তের কাছে। বেশিরভাগ পর্যটক কাজাতে ২ রাত্রি থেকে সমস্ত সাইট সিনগুলো করেন। আমরা একদিনেই সেইগুলো করব, তাই একটু সকাল সকাল বেরোতে হবে। এই পথে যেতে আমরা প্রথমেই দেখে নেব লাংজা গ্রাম। প্রাচীন সামুদ্রিক জীবাশ্ম এবং প্রায় ৩৮ ফুট উঁচু বিশাল বুদ্ধমূর্তির জন্য বিখ্যাত এই গ্রাম। একে স্পিতি উপত্যকার জীবাশ্ম স্বর্গ বলা হয়। এখানে পার্কিং নিয়েছিল যতদূর মনে হচ্ছে ৩০ টাকা পার হেড। এই গ্রামটি চৌচৌ কাংনিলদা পর্বতের পাদদেশে অবস্থিত। এখন যেখানে হিমালয় পর্বত, কোটি কোটি বছর আগে সেখানে যে টেথিস সাগর ছিল, এই গ্রামে যে জীবাশ্ম পাওয়া যায় সেটাই তার প্রমাণ। লাংজা গ্রাম দেখে আমরা এগিয়ে চলেছি কোমিক গ্রামের দিকে, যেটি পৃথিবীর সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গ্রামগুলির মধ্যে একটি। এখান থেকে দৃশ্যটা ঠিক এই রকম। এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম রেস্টুরেন্ট। আর রয়েছে তাংগিউদ মনাস্ট্রি। বিশ্বের সর্বোচ্চ ক্যাফেও এখানে রয়েছে। এরপর আমরা চলে এসেছি হিক্কিম গ্রামে, যেখানে রয়েছে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। এই অঞ্চলের ঘরবাড়িগুলোর একটা বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছেন, সব একই রকম দেখতে। এই ট্যুরের জন্য রইল কয়েকটি টিপস, আপনারা পজ করে পড়ে নেবেন। এই হলো এখানকার পুরনো পোস্ট অফিস, আর এই হলো নতুন পোস্ট অফিস, যার আকার পোস্ট বক্সের মতো। এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা ঠিক এই রকম। এখান থেকে পোস্টকার্ড কিনে বাড়িতে পোস্ট করতে পারেন, তবে সেটা হাতে পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। হিক্কিম থেকে এগিয়ে এই ঠাকুর দেবী সিং এর মূর্তির সামনে আমরা দাঁড়ালাম। এখান থেকে সম্পূর্ণ কাজা শহরের একটা দৃশ্য ভালো মতো দেখা যায়।
এরপর আমরা দেখে নেব কি মনাস্ট্রি। ওই যে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। এই মনাস্ট্রি প্রায় 13,668 ফুট উচ্চতায় রুক্ষ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটা তিব্বতের বৌদ্ধ ভিক্ষু ও লামাদের ধর্মীয় শিক্ষার জন্য স্পিতি উপত্যকার বৃহত্তম ও প্রাচীনতম প্রশিক্ষণ কেন্দ্র। এটা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই মনাস্ট্রিটি দেখার একটি ভিউ পয়েন্ট রয়েছে এবং এখান থেকে যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় সেটা অপূর্ব। স্পিতি নদী ও তার আশেপাশের রুক্ষ হিমালয় পর্বতমালার চিত্র। বর্তমানে এখানে 48 জন শিক্ষার্থী আছে। এবার দেখা যাচ্ছে এমন একটা জায়গা, এক পাশে রয়েছে চিচাম গ্রাম, অন্য পাশে রয়েছে কিব্বার গ্রাম, আর মাঝখানে এই যে দুটো পাহাড়ের ফাঁক দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে বয়ে চলেছে সাম্বা নালা, আর এর গভীরতা প্রায় 1000 ফুট। এই দুটো গ্রামের একমাত্র সংযোগের মাধ্যম এই চিচাম ব্রিজ, যেটি এশিয়ার সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,596 ফুট উচ্চতায় অবস্থিত। এই যে নিচ দিয়ে বয়ে চলেছে নদীটা, আর এই খাদের গভীরতা প্রায় 1000 ফুট। এবার আমরা এগিয়ে যাব লোসারের দিকে। হাতে সময় থাকলে কাজাতে দুরাত থাকতে পারেন। একদিনে 3টে গ্রাম ঘুরে দেখুন, পরের দিন কি মঠ আর চিচাম ব্রিজ দেখে লোসারে থাকুন। যত লোসারের দিকে এগোচ্ছি তত কিন্তু স্পিতি নদীর আশেপাশের যে ভূমির রূপ পুরো অন্য রকম দেখাচ্ছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন চাঁদের মাটিতেই রয়েছে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ভারত চীন সীমান্তের কাছে 13,400 ফুট উচ্চতায় অবস্থিত লোসারে। এটি স্পিতি উপত্যকার শেষ প্রান্তের প্রথম জনবসতিপূর্ণ গ্রাম। জনসংখ্যা খুবই কম, মাত্র 250-এর কাছাকাছি। আজ রাত্রিবাস লোসারে। আজ নবম দিন। লোসার থেকে যাত্রা শুরু করতে হবে যত সকালে সম্ভব, কারণ আজ আমাদের যেতে হবে চন্দ্রতাল হয়ে মানালি, প্রায় 111 কিলোমিটার পথ। সঙ্গে রাখতে হবে বেশ কিছু শুকনো খাবার দাবার, কারণ ব্রেকফাস্ট করার জায়গা কিছু পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না চন্দ্রতাল দেখে বাতাল পর্যন্ত পৌঁছানো যাবে। আর এই বাতালে পৌঁছতে প্রায় লাঞ্চ করার সময় হয়ে যাবে। এই রাস্তার অবস্থা বেশিরভাগটাই খারাপ, কারণ বছরের বেশিরভাগ সময় এটা বরফে ঢাকা থাকে। রাস্তার ওপর দিয়ে হিমবাহ গলে নদীর আকারে বয়ে যায়, তাই রাস্তার এই হাল। আজ জুন মাসের 7 তারিখ, এখনও রাস্তায় এতটাই বরফ রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি কুনজুম পাসের দিকে, যার উচ্চতা 14,931 ফুট।
এই কুঞ্জুম পাশে রয়েছে কুঞ্জুম লা ওয়ার মেমোরিয়াল। 1968 সালের একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর 102 জন শহীদ হয়েছিলেন। এই বীরদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই মেমোরিয়ালটি উৎসর্গ করা হয়েছে। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া ও হিমালয়ের দুর্গম পরিবেশে অবস্থিত এই স্মৃতিসৌধটি ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এরপর কুঞ্জুম মাতাকে পরিভ্রমণ করে দর্শন করে এগিয়ে যান চন্দ্রতালের দিকে। সব ড্রাইভার এখানে মাথা ঠেকিয়ে তবেই এগোন। এখানকার মানুষ বিশ্বাস করেন দেবী দুর্গার অবতার কুঞ্জুম মাতা এই পথে চলাচলকারী সমস্ত যাত্রীদের রক্ষা করেন। তাই যাত্রাপথের বিপদ এড়াতে প্রতিটি গাড়ি মন্দিরের চারপাশে অন্তত একবার প্রদক্ষিণ করে। কুঞ্জুম মাতাকে দর্শন করে আমরা এগিয়ে চলেছি চন্দ্রতালের দিকে। এখানে একটা কথা জানিয়ে রাখি, হিমাচল প্রদেশের লোসার থেকে চন্দ্রতাল হয়ে মানালি যাওয়ার পুরো রুটটাই কিন্তু একটা নেটওয়ার্কহীন এলাকা। মানালির দিকে আসার সময় লাহোল ভ্যালির শিশু এলাকায় পৌঁছানোর পর টাওয়ার আসে। মানালি পৌঁছানোর পর প্রত্যেকটা নেটওয়ার্কই ভালো কাজ করে। রাস্তার ওপর দিয়ে হিমবাহ গলে নদীর আকারে বয়ে চলেছে, এর ওপর দিয়েই পেরিয়ে যেতে হবে। যে দেখা যাচ্ছে টেন্ট, যেখানে থাকা যায়, তবে এই টেন্টগুলো হ্রদের একেবারে কাছাকাছি কিন্তু থাকে না, অন্তত 2 থেকে 3 কিলোমিটার দূরে টেন্টগুলো থাকে। চন্দ্রতালের বেশি কাছে থাকতে চাইলে লোসারে না থেকে এই টেন্টে এক রাত থাকা যায়। এখানে আরও একটি নদী বয়ে চলেছে এবং এখানে গাড়িগুলো আটকে যাওয়া প্রতিদিনকার ঘটনা। এখানে প্রতিদিনই একাধিক গাড়ি আটকে যায়, সেজন্য অনেক গাড়ি এর আগেই থেমে যায় এবং এটা হেঁটে পার হতে হয়, তারপর ওপার থেকে অন্য গাড়িতে করে পৌঁছতে হয় চন্দ্রতাল। এখানে একটি গাড়ি আটকে রয়েছে এবং তাকে অন্য গাড়ির সাহায্যে টেনে তুলতে হয়েছে। প্রচুর টেন্ট রয়েছে এখানে। এই চন্দ্রতালে প্রবেশ করতে গেলে পার হেড 150 টাকা লাগে। এই হচ্ছে গাড়ির পার্কিং। এখান থেকে আরও 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেলে তবেই চন্দ্রতালের দেখা পাওয়া যাবে। ওই যে দূরে প্রথম দেখা পাওয়া গেল লেকের। এই চন্দ্রতাল লেক থেকে বেরিয়ে আসছে এই যে নদীটি, এর নাম হলো চন্দ্রা নদী। এটি গিয়ে পরে ভাগা নদীর সাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নদীর সৃষ্টি হয় এবং যেটি চেনাব নামে কাশ্মীরে প্রবাহিত হয়েছে। এই হলো স্বপ্নের চন্দ্রতাল হ্রদ। আকারে বিশাল বড়, আর এর আকৃতি আধখানা চাঁদের মতো বলেই নাম চন্দ্রতাল। জল একেবারে কাঁচের মতোই পরিষ্কার, তাই এর আশেপাশের জিনিসের ছবি কি সুন্দর প্রতিফলিত হয়েছে, আর জলের রংটাও অপূর্ব লাগছে।
চন্দ্রতালের সৌন্দর্য উপভোগ করে চন্দ্রা নদীকে সাথে নিয়ে পৌঁছে যান বাতাল। এই বাতালে কিছু খাওয়া দাওয়া করে এবার মানালির পথ ধরুন। মানালি পর্যন্ত চন্দ্রা নদীর সাথে সাথে চলবে। আর এই পথে দেখতে পাবেন কখনো কাদামাখা বরফের দেওয়াল, আবার কখনো ঝর্ণা। এরকম প্রচুর ঝর্ণা চোখে পড়বে। এরপর চন্দ্রা নদীকে বিদায় জানিয়ে রোটাং পাস অথবা অটল টানেল দিয়ে চলে যান মানালি। আমরা অটল টানেল হয়েই মানালিতে ফিরেছিলাম। আজ রাত্রিবাস মানালিতে, আগামীকাল বাড়ির পথে ফেরা। সম্পূর্ণ ট্যুর প্ল্যান, গাড়ি এবং খরচের হিসেব দিয়ে দিলাম ডেসক্রিপশানে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। নমস্কার।